জয়গুরু রিটায়ারি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আমরা প্রতিদিন এখন বসতে পারছি না, তবুও আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপাতত যেন একবার বসতে পারি, রাহাদাকে নিয়ে তার অমূল্য কথা, তার দীর্ঘ 101 বছরের অভিজ্ঞতা, বাস্তবিক জীবনে চলতে ঠাকুরকে নিয়ে চলা, তার অনুপ্রেরণা পাওয়ার আশায়, যাতে সেই অনুপ্রেরণা প্রত্যেকে পায়, এই অমূল্য সম্পদ যাতে থেকে যায় চিরদিন। তাই রিটায়ার ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে বসা পরম সৌভাগ্য। তিনি অতি উৎসাহের সাথে আমাদের এই ইচ্ছেতে উনি সহযোগিতা করছেন এবং তিনিও চান প্রতিটা মানুষ ঠাকুরকে নিয়ে চলুক। তার জন্য তার যদি কিছু হেল্প হয় তার বলাতে, তাহলে তিনি আগ্রহী। ঠাকুরকে ভালোবেসে তিনি নামময় হয়ে থাকেন এবং প্রত্যেকের জন্য প্রার্থনা করেন। এমন একজন মানুষ তিনি হলেন কালীপদ রাহা। 101 বছর বয়স, দীর্ঘ 25টা বছর ঠাকুরের সঙ্গ করেছেন। তাকে প্রণাম জানাই এবং যারা শুনছেন এই চ্যানেল প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সপরিবারে ভালো থাকুন এবং এগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, প্রত্যেকে যেন এই রাহাদার কথাগুলো শুনতে পায়। জয়গুরু রাহাদা, আমরা ইষ্ট প্রসঙ্গ আপনার মুখে শুনবো। শোনার আগে একটা খবর আপনাকে জানাই, দুঃখের খবর। ওই রূপালী মা, যিনি আপনার প্রতিটা ব্যাঙ্গালোরে ছিলেন, এখন কলকাতায় কোথায় এসেছেন, পিনাকিদা ওনার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, তো উনি আপনার কথা মতো সস্তয়নী নিয়েছেন এবং আপনার কথা মতো চলেন এবং আপনারা দেখেন তিনি অসুস্থ। কালকে হসপিটালে অ্যাডমিট করেছেন ওনাকে, তবে বেশি কিছু ওর নেই, ওই হাই প্রেশার আর কি সব। শ্বশুরমশাই মারা গেছিলেন, ওই জন্য খাওয়া দাওয়া একটু কি প্রবলেম ছিল, যাই হোক। তবে এইটুকু যে তিনি হসপিটালে অ্যাডমিট আছেন, ঠিক আছে। কালকেই রাত্রেই হসপিটালে অ্যাডমিট করেছে। খুব এই খবরটা পেয়েছি, ওই জন্য প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আশা এবং সুস্থ হয়ে উঠবেন। তার প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠবেনও সুস্থ হয়ে। কারণ ওই রিসেন্টলি ছিলেন না ব্যাঙ্গালোরে, সেখানে কলকাতায় এসছেন। কলকাতায় এসে আবার তার শ্বশুর মারা গেছে, তার শ্রাদ্ধ নিয়ে এত খুব ব্যস্ত ছিলেন। সেসব কারণে শরীরে একটু খাওয়া দাওয়া একটু নিশ্চয়ই গড়বড় হয়েছে। আর ওয়েদার ওই হবে, ভালো হয়ে যাবে। পরবর্তী কাছে রাতুল ছিলেন প্রার্থনায় তিনি সুস্থ হয়ে উঠবেন, সুস্থ হয়ে। এবং আমি এখানে আসার কথাও তিনি বলেছেন, আসবেন, দেখা করবেন, হবেন পরবর্তী তারিখে। প্রার্থনায় তিনি সুস্থ হয়ে একবার এখানে আসুন, আমরা তার কাছে রাতুল চরণের প্রার্থনা জানাচ্ছি। সেই সঙ্গে প্রার্থনা জানাচ্ছি সহস্র কোটি প্রণাম তার রাতুল চরণে। কারণ আপনারা সুখ শান্তি স্বস্তির অধিকারী করবেন, সেই প্রার্থনা তার রাতুল চরণ জানাই। আমাদের শ্রদ্ধ সজীব কামরেদা একসময় ব্যবহার করতেন, তিনি আসতেন, তার চেষ্টাতেই এগুলো আমরা করবার সুযোগ পেয়েছিলাম। আমি তো উপলক্ষ মাত্র, তার সব কিছু তিনি এগুলো করেন। তার বিভিন্ন রকমের সংসারের লোক, সাংসারিক নানা রকম আছে, বুঝতে পারছেন তো। তার বিরাট সংসার দেখেও তার সঙ্গে করে এর মধ্যে তো ভাগ করে তিনি চলে আসেন, সেইটাই বড় কথা। ঠাকুর তাকে সুখ শান্তি স্বস্তি অধিকার দেন এবং তার দুটো ছেলে আছে, ছেলে দুটো লেখাপড়া করে, তারা ভালোভাবে মানুষ হোক, পরম্পরার রাতুল চরণ প্রার্থনা জানাই। আর আপনারা সবাই সুখ শান্তি স্বস্তির অধিকার শুনুন। কারণ আজকে অনেকদিন পরে এখানে বসছি, যদিও কয়েকদিন মাঝে মাঝে বসেছি। আচ্ছা, আর একটা খবর দিয়ে দিই। এটা তো দুঃখের খবর দিলাম, ভালো খবর দিই। কি বলবেন? আমি যে ঠকে গেছিলাম, বেকুব বলেছিলেন, ওই 4000 টাকার মতো যে লোককে দিয়ে আমি ঠকে গেছিলাম, আপনি সেদিনকে বলেছিলেন যে আপনি বেকুবি করবেন না, তো আপনি টাকা পেয়ে যাবেন, বলেছিলেন না? ওই আপনার আশীর্বাদ কাজে লেগে গেছে। টাকা দিয়েছে নাকি? ও দেয়নি, ওই যে অস্ট্রেলিয়াতে থাকেন দীপক দা, উনি টাকা পাঠিয়ে দিয়েছেন। কবে? মনে হয় কাল রাত্রে বা পরশুদিন রাত্রে। আমি বললাম দাদা ভুলে টাকা চলে এসছে, আমি টাকা পেটে দেবো। বলছে না না, আমি আপনাকে দিলাম। আচ্ছা আচ্ছা,
আপনি টাকা, আপনার তো খুব অবস্থা খারাপ, খুব কষ্টে আছেন আমি জানি। আর আপনি দাদা যেটা বলেছেন ঠিকই বলেছেন, এরকম বেকুবি করবেন না। আর আমি আপনাকে দিলাম, আপনি কাজে লাগান, কেন আপনি তো খুব কষ্টে আছেন। উনি টাকা দিয়ে দিলেন আমাকে, আপনার আশীর্বাদ কাজে লেগে গেল। আপনি বলেছিলেন যে আপনি টাকা পেয়ে যাবেন। কত টাকা দিয়েছে? 4000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। 4000 টাকা? হ্যাঁ। বাহ বাহ বাহ, ঠাকুর। আর সেটা দিয়ে দাঁত, ওই 3000 টাকা দাঁত। তিনি করেন, বুঝলেন, নিঃস্বার্থভাবে ঠাকুরের কাজ, মানে স্বার্থ না কোনো ইয়ে না রেখে যদি কাজ করা যায়, চলা যায়, তিনি সর্বত্র সবসময় তার ই করেন। দীপক সময় এই কথাটা বলবেন যে সময় সুযোগ মতো যেন একবার আসে আমাদের এখানে উৎসব হবে, বলে দেবেন যে পারে তো সেই এই মাসে উৎসবটা যদি হয় তো এখন সেই দীপক দারও মঙ্গল প্রার্থনা করি। সেই যে পরমপিতা রাতুল চরণে আমি ওই দীপক ভাইয়ের মঙ্গল কামনা করি। তিনি বিদেশে থাকে এবং আমাদের সঙ্গে সময় যোগাযোগ করে চলতে চেষ্টা করে এবং খুব অত্যন্ত ইষ্টনিষ্ঠা। কারণ ওর পরিবারে, ওর তো থাকে অস্ট্রেলিয়ায়, ওর পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকে এবং সেখানে ঠাকুরকে প্রচার করার জন্য ও আপ্রাণ চেষ্টা করে। এবং শুধু পার্থে থাকে, পার্থের থেকে ব্রিসবেন, কখনো কী বলে মেলবোর্ন, কখনো সিডনি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় ও ঠাকুরের। ওর নিজের কাজ থাকা সত্ত্বেও, নিজের তো সংসারের লোক, তার কাজ করতে হয়, তাকে করতে হয়, সে সত্ত্বেও একটি মতো ছেলে, সে ওই ব্রিসবেনে পড়াশোনা করে। সে আমার সঙ্গে মাঝে মাঝেই করে, ফোন টোন করে, কারণ বুঝতে পারে সেইতে, কারণ ছেলেটি সত্যিই ইষ্টনিষ্ঠা। ওর ইমিডিয়েট বড় যে, সে ওর নামটা কি জানি, এর নাম হলো দীপক, ওর নাম হচ্ছে না কি জানি, ও বছর ঠাকুরের পাঞ্জাদারি। আচ্ছা, ওর দাদা পাঞ্জাদারি, তার সঙ্গে আমার পরিচয় ছিল। এক সময় কিসে কাজ করতো সেখানে, এখন কলকাতা বদলি আছে। যাই হোক, পরিবারটা খুব ভালো। ওর বাবা মারা গেল, সে এসে শ্রাদ্ধ করে গেল। খুব ভালো ছেলে। এবং ঠাকুরকে নিয়ে থালার একটা প্রচণ্ড টেন্ডেন্সি ওর। হ্যাঁ, আমার এখানে আসছিল কয়েকবার, এসে ঘুরে টুরে গেছে, সে অস্ট্রেলিয়ার থেকে আসে। এই দেখেন, আমি তাই ভাবছি, আমারই এক মানে আমার শালা, ছোট শালা, ওর একটা ছেলে হ্যান্ডিক্যাপ, হ্যাঁ, চলতে পারে না, করতে পারে না এখানে। তো ওর বোন ওই সে কাজ করে ওই। তো কালকে আমাকে ফোন করে বলছে যে মেয়েটি, ওর বাবা, ওর বাবা মানে আমার শালা এক সময় কাজ করতো, কোর্টে কাজ করতো, যাই হোক রিটায়ার করেছে। ওর মা, বাবা, ও ভাই আর ও ঘুরে আসছে, দুবাই টুবাই গিয়ে ঘুরে টুরে আসছে। আচ্ছা, তা আমি তো ও হ্যান্ডিক্যাপ, দুবাই টুবাই করে, মনের কি জোর, বুঝলেন, ভারতবর্ষে কোনো জায়গায় বাদ নেই ওর বেড়াবার। ওই কোন হ্যান্ডিক্যাপ, মানে চলতে পারে না, বলতে পারে না, এখানে সে। তা এই যদি মনের জোর থাকে, তাকে ধরায় বসাতে হয়, তাকে ঘুরে করতে হয়, তাকে এই করতে হয়, একদম চলতে পারে না, এবং কথা জড়ায় বলতে পারে। এই অবস্থায় সে হায়ার সেকেন্ডারিও পাস করাইছিল, করার পরে ঘরে বসে নি, কাল বলছে সে ঘরে বসে নি, ওই কম্পিউটারে কী ব্যবসা ইটি করে এখানে বলে ওর আয় দিয়ে ও খায়। মানে এই হচ্ছে দিয়ে, মানে তার থাকা চাই। যাই হোক, ওরা দীক্ষা টিক্ষা নিয়েছিল। যাই হোক, আমাকে ইষ্টকে নিয়ে চললে তার চিন্তা কী রে, হোক না সে হ্যান্ডিক্যাপ, দেখেন মনের কি জোর। সে দুবাই, তারপরে ওই সারদা ভারদা, ওই আরব দেশে ঘুরে আসে এই কয়েকদিন মধ্যে, তাহলে নড়তে পারে না, চড়তে পারে না। তা আর আমরা তো দেখুন এগুলো কয়েকই, আমার কাজ ফোন করে বলছে, মানে তোলা কথা বলে, এবারে পিসে মনে হয় আমি ঘুরে আসি, কোথায় কি ঘুরে আসি বলতে পারে, আবার ইয়ে করতে পারে, ছোটো ছোটো গল্প লাগে, হ্যাঁ গল্প লিখে পাঠায়, সেই ইয়ে আছে। আর এই কম্পিউটারে কি কী ব্যবসা করে, কম্পিউটারে বললো তো করে দীক্ষা নিয়েছে, ঠাকুরের ই করে, ইষ্টপুতি করে, আর বড় নিরামিষ, মাছ খায় না, খুব ইয়ে আছে, নিষ্ঠাবান।
তা এইগুলো যে ঠাকুরকে নিয়ে চলতে চলতে এরা কী করে একে দেখে, এরা ইষ্টকে নিয়ে চলে মনের বল কত বাড়ে। হ্যাঁ, ওর কথাবার্তা শুনে শোনা যায় না যে ওটা হ্যান্ডিক্যাপ, মানে এত মনের বল ওর যে কোনো একটা ইয়ে আছে। তা এই হচ্ছে আমি তাই ভাবি যে তাকে নিয়ে চললে তিনি সমস্ত ব্যবস্থা করে দেন। তবে নির্ভর করতে হবে তার উপর, একদম তার উপর নির্ভরতা দেখা যায়, বুঝলেন। আর নিষ্ঠা, ওই যে আপনি বললেন আমাকে সে 1000 টাকা ঠকাইছে গুরু ভাই, মানে বললেন গুরু ভাই তো বটে, না হলে অত কথা জানলো কি করে, সমস্ত কিছু বলে টলে সে আপনার কাছ থেকে ওটা নিয়ে আপনিও মানে যেহেতু গুরু ভাই কোলে বাচ্চা ডাকতে সাহায্য করার এই করলেন টলেন, তা পয়সাটা বাড়িতে পাঠায় দেবো, টাকাটা দেয় এটা তার খোঁজও নেই। তা আমি ঠাকুরের প্রার্থনা করেন, দেখলাম হ্যাঁ ওটা বোঝা যায় না, কারণ হয়তো সেই কথা তো কাল কি বললেন তার পরিবর্তে দেখেনি কোথার থেকে অস্ট্রেলিয়া থেকে সে আপনার অস্ট্রেলিয়া থেকে টাকা চলে এলো উঠেছে। কারণ ও মাঝে মাঝে ফোন করে আরে উনি তো এখন করেন না, করবো কি, যাই হোক। তো আমি বলি শোনেন, আপনার ইষ্ট প্রসঙ্গ শোনেন, জানলো কি করে, আমি তো বলিনি, ওই ইষ্ট প্রসঙ্গ শুনে সে টাকা পাঠিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওর ছেলেটা অত্যন্ত ভালো ছেলে এবং ঠাকুরকে প্রচার করে, দেখলেন সেই ভাদ্র মাসে কীভাবে কী করলো টললো, এখানে সেখানে ওখানে, গোটা অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় ও গিয়ে গিয়ে, এবং ওই অস্ট্রেলিয়ার ঠাকুরকে কী করে ওই একাই, যদিও ঋত্বিক আছে আরেকজন কোথায় আছে, কিন্তু ওই ঘুরে 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 সবার সঙ্গে যোগাযোগ রাখে। হ্যাঁ, ওরে বাবু সব সময় করে মিষ্টুকে মাথায় রেখে, এবং সংসার তো আছে, সংসারের কাজটা করতে হয়, ওর যে কাজ টাজ করে টোয়ার সাথে, তা আমার ভালো লাগে। আমাদের এই প্রচেষ্টার ব্যর্থ যায় না। কিছু কিছু লোক তো আমরা ঠাকুর মুখী করে, মানে ঠাকুর মুখী কোথায় ব্যর্থ, আপনার কথা শুনে বহু মানুষ দীক্ষা নিল বিদেশে। আচ্ছা, বিদেশে মানুষ ষষ্ঠানি নিল আপনার কথায়, বিভিন্ন জায়গায় দেখলাম। আমার কথা শুনে কিনা ঠাকুরের কথা শুনে আর কি, ঠাকুর কথা বলার সুযোগটা আপনি করে দিয়েছেন, আপনার দেন করার জন্য। তা আমরা তো যাজন করতে কোথাও বেরোতে পারবো না, ঘরে বসে বসে। আমিও ধরুন এক রকমের কী বলে হ্যান্ডিক্যাপ, আজ 101 বছর বয়স, কোথাও সৎসঙ্গ যেতে পারি না, কোথাও আমি করতে পারি না, অথচ ঘরে বসে ঠাকুরের কথা ইচ্ছে হয়। আগে একসময় ঘুরতাম টুরতাম ইয়ে। তাই বলছি যে আজকে যে দিনটা তো রবিবার প্লাস 26শে জানুয়ারি মানে রিপাবলিক ডে, হ্যাঁ প্রজাতন্ত্র দিবস। দেশ স্বাধীন হলো 47 সালে, না 1947 সালে 15 আগস্ট। দেশের কনস্টিটিউশন তৈরি হয়নি তখন, ব্রিটিশ দিয়ে গেল একটা, ব্রিটিশের যে আইন কানুন তারপরে দাঁড়ায় একটা এদের রাজত্ব এদের হাতে দিয়ে গেল। অর্ধেকটা দিল পাকিস্তান আর এর কাছে এদের ইন্ডিয়া। কিন্তু একটা নিজস্ব একটা কনস্টিটিউশন তৈরি করতে হয়। এই কনস্টিটিউশন তৈরি করার জন্যই এই বসালো, একটা কমিটি করলো, তার হেডে রাখলো আম্বেদকরকে, খুব বড় একজন ইয়ে ছিল, তার আন্ডারে প্রায় 50 না 55 জন আরও ছিল, তারা রাখলো, মিলিয়ে মিশিয়ে সেই ইন্ডিয়ার যে কনস্টিটিউশন তৈরি হলো। সাধারণত অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, মেইন হচ্ছে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, এই কয়টা কনস্টিটিউশন নিয়ে, আর ইন্ডিয়ার স্বাধীনতা, ইন্ডিয়ার যে ভাবধারা, এই মিলে টিলে মিশে এটাকে কনস্টিটিউশন তৈরি করা, বুঝলেন। বেশিরভাগই আছে ব্রিটিশের যে ইয়ে ছিল, ব্রিটিশের তো কনস্টিটিউশন যেটা আছে, ব্রিটিশের যে ইয়েটা, সেটা তো ওরা ওদের থেকে মানে চলতে চলতে যে যেটা সমস্ত সমাজে ঢুকে গেছে সেটিকে আইনে পরিণত করেছে ওরা। আর আমেরিকায় ওরা বসে বসে স্বাধীনতা পারবে, আমেরিকাতে অস্ট্রেলিয়াও তাই, তারপরে কানাডাও তাই, বিভিন্ন জায়গায় নিয়ে, আর একটা বোধ হয়
ভুলে গেছি আমি, তখন তো পলিটিক্যাল সায়েন্স পড়তাম তো, ভুলে গেছি বোধ হয়। কয়েকটা দেশের ইয়ে নিয়ে কনস্টিটিউশন মিলে আর নিজস্ব যে ইয়েগুলো সেগুলো রেখে পরে করেছে, এবং সেটা পাস করে এবং সেই 51 সালে না 52 সালে এটাকে ইমপ্লিমেন্ট করলো। সেই আইন কানুন এখন চলছে, এই যে কোর্টে কোর্টে যে আইন টাইন যত কিছু আইন টাইন ওই আইনে চলে গেল সেইতে। তা এই যে কনস্টিটিউশন তৈরি হলো, আর এই দিন থেকে এই রিপাবলিক ডে থেকে লেখা বলে প্রজাতন্ত্র দিবস। হ্যাঁ, এটা সাইড বাই সাইড এটা লেখা হলো যে মানে দেশ প্রজাদেরই দেশ, প্রজারা মানে জায়গায় জনগণের দেশ, জনগণ এটাকে তৈরি করবে, জনগণ চালাবে। সেই জন্যই এই ইলেকশন যা কিছু আইন কানুন সব ওই দিন থেকে তৈরি হয়। তাই এইটাকে বলে রিপাবলিক ডে। হ্যাঁ, এই 26শে জানুয়ারি। দেশ স্বাধীন হওয়ার আগে কেন এই দিনটা নিল? দেশ স্বাধীন হওয়ার আগে যখন স্বাধীনতা পাইনি, ব্রিটিশ নয়, ওই কংগ্রেস তখন দেশের মেয়ে নিয়ে ওরাও একটা কংগ্রেসে আলাদা একটা ই করতে আরম্ভ করলো। কংগ্রেসের যে বিয়ে পথে ওরাও এই 26শে জানুয়ারিটা ওরা দিনটাকে ঠিক করেছিল, 26শে জানুয়ারি। এইটা আমরা কিন্তু প্রতি বছর দেশ স্বাধীন হয় 26শে জানুয়ারি ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলতাম, মানে কংগ্রেসের এই সেই পতাকা তোলা হতো, মানে তখন দেশ স্বাধীন হয়নি। 26শে জানুয়ারি, হ্যাঁ, ওটা পালন করলাম আমরা, করতাম প্রতি বছর। তো আমরা তো স্টুডেন্ট, তো তখন আমরা করতাম, মনে আছে এখনো। 26শে জানুয়ারি আসছে, এই 26শে জানুয়ারি একটা ফাংশন টাংশন করা টরা এইসব। কিন্তু এই দিনটাকে রাখলো ওই জন্যই 26শে জানুয়ারি, ওই দিনটাকে স্মরণ করে রাখার জন্য। এটা কংগ্রেসের ইয়ে, তখন তো কংগ্রেসই একমাত্র ইয়ে ছিল পার্টি, মানে ব্রিটিশের এগেনস্টে ফাইট করা, আর অন্য পার্টিরা ছিল তো জোর ছিল না। হ্যাঁ, যাই হোক, পরবর্তীকালে দেশ স্বাধীন হলো, ইয়ে হলো, যখন করতে হলো। তারপরে প্রথম বিরোধী দল ছোটোখাটো ছিল, একটু আস্তে আস্তে ওই বামপন্থী একটা পার্টি, ওই যেটা বিশেষ করে রাশিয়ার কোনো ভাবধারা নিয়ে, পরবর্তীকালে চীন, এই যে ভাবধারা, যে আর কি কমিউনিস্ট কান্ট্রি যেগুলো, কমিউনিস্ট, হ্যাঁ, ওদের ভাবধারা নিয়ে ওরা আরম্ভ করে। যাই হোক, বিভিন্নভাবে এখন তো ইন্ডিয়ার অনেক পার্টি, অনেক রকমের ভাবধারা আছে। সেইতে তারপর বামপন্থী, দক্ষিণপন্থী বলে এই বাংলায় আর কি। যাই হোক, এই যে দেশের কি ধারা, কারণ আমি তো বয়স হয়ে গেছে, আমি তো দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই আমার জন্ম। পরাধীন ভারতে আপনার জন্ম? ভারত মানে জন্ম শুধু না, বড় হয়েছি। আমার বয়স যখন 23 বছর, তখন দেশ স্বাধীন হয়। বাবা, 23 বছর পরাধীন ছিলেন? হ্যাঁ, পরাধীন মানে আমি তখন তো চাকরি করি। দেশ 1947-এ আমি তো রেঙ্গুনে চাকরি করি। তখন তো আমি বর্তমান মায়ানমার, হ্যাঁ, বর্তমান মায়ানমার, যে মায়ানমার দেশে আমি সেখানে চাকরি করি। তাহলে আমি তো পূর্ব আমার সব জ্ঞান আছে, কারণ আমি কংগ্রেসের রাজত্ব যে সময় ইয়ে ছিল, সে দেশ স্বাধীন হওয়ার আন্দোলনে খুববার ঘুরেছি। যদিও আমি অত সক্রিয় ছিলাম না, তবুও স্কুল কলেজে যখন পড়েছি তখন আমাদের দায়িত্ব হতো ওদের সঙ্গে পিকেটিং করতে, এইটা ওটা। আর আমরা ছোটোকালে, একবার ছোটোকাল দেখেছি আমাদের বাড়িতে, এই তখন তো কংগ্রেসের ইয়ে বেশি, আমাদের বাড়িতে ছোটোখাটো একটা ইয়ে ছিল, আড্ডা ছিল ওখানে একটা। আমার সর্দি, আমার কাকা, ছোটো কাকা টাকারা খুব ইয়ে ছিল। এখন আমাদের তখন ওই সুতো কাটতে হতো, চকলি দিয়ে সুতো কাটতাম, চরকা দিয়ে সুতো কেটে সেই সুতোর কাপড় দিয়ে পরতে হতো সেইতে, বুঝলেন তো। আমার 2 দিদির বিয়ে হলো, আমার এখনও মনে আছে। সেই খদ্দরের, তো খদ্দর কাপড় পরতো, খদ্দর বলা হতো, সেই মোটা মোটা এই খদ্দরের কাপড় পরে জামাই আসলো, মেয়েরা গেল খদ্দরের কাপড় পরে গেল। সেই যুগে ওই মানে দেশ স্বাধীন একদিন, বাপ রে বাপ, সেই এক যুগ, বুঝলেন।
কখনো কখনো বাড়িতে খাওয়া বন্ধ তোকে অরন্ধনকে গান্ধীজি আজকে অনশন করছেন, তার প্রতীক হিসেবে সবাই বাড়িতে আজ অরন্ধন চলবে। ছোটবেলায় অনেক কিছু দেখছি তো, বাড়িতে হতো এসবগুলো। তারপরে বড় হলাম, আরও বড় হলাম, আর দেশ আর এগিয়ে আসলো। তারপরে তো চাকরির উদ্দেশ্যে তখন কলকাতায় চলে গেলাম ইয়েতে, মায়ানমারে। সেখানে গিয়ে চাকরি করি। সেই সময় ওই চাকরি করতে করতে 1947-এ আমাদের দেশ ব্রিটিশ ছেড়ে চলে গেল, দেশ স্বাধীন হলো। আর স্বাধীনতা আমরা দিনটা বেশি পালন করতে পারি না রেঙ্গুনে, বার্মা দেশে। কারণ তার কিছুদিন আগে বার্মা স্বাধীন হবে বলে বার্মার যেমন ইন্টারিম গভর্নমেন্ট একটা করে দিয়েছিল, কয়েক মাস 6 মাস ব্রিটিশ একটা গভর্নমেন্ট করে দিল ইন্ডিয়াতে, যে তোমাদের কীভাবে কী করতে হবে আগে মোটামুটি শিখে নাও। এটা জওহরলাল নেহেরু হলো প্রধানমন্ত্রী করলো, আর লিয়াকত আলী খান মুসলিম লীগের তাকে করলো ফাইন্যান্স, যাই হোক এমনি করে এটা করে দিয়ে গেল। তখন তো হিন্দু মুসলমানে আর স্বাধীনতা হলো, তারপরে তো দেশ ভাগ হয়ে গেল। এটা সেই সময় বার্মা দেশের ওরকম দেশ স্বাধীন দেওয়ার জন্য মানে আনসান সুচি আনসানের যে সুচি আনসান আছে, ওর বাবা ওর হাতে দিয়ে একটা ক্যাবিনেট তৈরি করে দিয়ে চলে গেল। কিন্তু ওর এগেনস্টে যারা ছিল একটা পার্টি, তারা তার নাম আর কি, সে ওই লোকজন দিয়ে ওই পুরো ক্যাবিনেটটাকে গুলি করে মেরে দিয়ে গেল। বাবা, হ্যাঁ, কয়েকদিন আগে, জুলাই মাসে। সুতরাং বার্মা দেশে একটা দুঃখের দিন ছিল। সেই তারই মধ্যে আমার দেশের স্বাধীনতা হলো। ওরাও স্বাধীন হয়, আর কিছুদিন পরে ওদের স্বাধীনতা দিয়ে গেল। ওদের যারা ছিল কয়েকজন অনেকে ছিল, তাদের হাতে রাজ্য দিয়ে ওরা পরের বছর এর 47-48-এর জানুয়ারি মাসে 4 জানুয়ারি ওরা স্বাধীনতা পেল। তাই ওরাও স্বাধীন হলো। তখনও আমরা বার্মা দেশে থাকি। কোনটা আমরা বার্মা দেশ ইন্ডিয়ার যেটা উপভোগ করতে পারি না, বার্মা দেশটাও উপভোগ করতে পারিনি আমরা। পরে বার্মা দেশ স্বাধীন হলে আমরা কিছু না। তারপরে আমি তো ওখানে আরও অনেক বছর থেকে দেশ যখন স্বাধীন হলো তখন আসলাম, স্বাধীনতা পাওয়ার পরে দেশে আসলাম। হ্যাঁ, 48-এ আসলাম স্বাধীন হওয়ার পরে দেশে। তখন আমাদের দেশ, আমাদের যেখানে বাড়ি টাড়ি, সেটা চলে গেছে বাংলাদেশে। মানে এখন যেটা বাংলাদেশ, ওটাকে বলতো ইস্ট পাকিস্তান বলতো। ইস্ট পাকিস্তান বলে চলে গেল, সেখানে গেল। তখন ওই আমাদের ওখান থেকে লাগে না, পাসপোর্ট ওর পাইনি, মানে দাদা তো ঘুরে এলাম। ওই শেষ যাওয়া, তারপর আর যাইনি দেশে। আবার এসে চলে গেলাম বার্মায়, বুঝলেন তো। আর কতকাল জন্মভূমি ভুলে গেছি, জায়গাটা মনে, সেই 1947-48 করে আর আমার জন্মভূমিতে যাইনি। সেখানে বাড়ি টাড়ি কেমন আছে তাও জানি না। তাই হোক, এখন তো সেই দেশে আবার বাংলাদেশ হলো। হ্যাঁ, আচ্ছা, অনেকে আবার জিজ্ঞাসা করেন, অনেকে বলেছে আমাকে, আচ্ছা ঠাকুর কেন বাংলাদেশ মানে পাবনা, যেটা এখন পাকিস্তানের মধ্যে ইস্ট পাকিস্তান, এখন বাংলাদেশ, সেই দেশে পড়ে গেল, তিনি পালা আসলেন কেন? অনেক বলে। কথাটা হচ্ছে যে পালানোর কথাটা ভুল। কারণ ঠাকুর দেশ স্বাধীন হলো 47-এ, ঠাকুর কিন্তু 46-এ, তার 1 বছর আগে, পুরো 1 বছর আগে তিনি চলে গেলেন স্বাস্থ্য পরিবর্তনের জন্য। ডাক্তাররা বললো, ওনার স্বাস্থ্য বললো না, একটু বুঝে স্বাস্থ্য পরিবর্তনে এসে তিনি এই দেওঘরে ওই জায়গাটায় স্বাস্থ্য ঠিক করতে লাগলো। করতে 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 তার বেশ কিছুদিন ওখানে থাকতে হলো, স্বাস্থ্যের করে পরিবর্তন দেখতেন। তার 1 বছর পরে দেশ স্বাধীন হলো। তিনি কিন্তু জাননে মানে ওই থাকতে গেলে। এখন কথা হচ্ছে, এটা তো ভুল ধারণা। তিনি তার 1 বছর আগে চলে আসছেন, তিনি পালায়ও আসেন না।
আর তারপরে কথা হচ্ছে দেখেন তিনি এখানে আসলেন, এসে আমাদের ওইখানে বিরাট সম্পত্তি ছিল সৎসঙ্গের, মানে কত কোটি টাকার সম্পত্তি ওখানে ঠাকুর আস্তে আস্তে গড়ে তুলেছিলেন। আমাদের কর্মকর্তাদের কিছু ইচ্ছে ছিল, তারা যখন আস্তে আস্তে এদিকে আসতে আরম্ভ করলো, দোকান থাকা যাবে না, সব নানা রকম ব্যাপারে করে, দেশ তো পাকিস্তান হয়ে গেছে, পিস পাকিস্তান, আর তখন মুসলমানদের বেশি অত্যাচার নানা রকম ছিল। আস্তে 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 ঠাকুর সবাইকে চাকরি করলেন। ঠাকুর কিন্তু এক বস্ত্রে চলে আসলেন তখনকার দিনে, সেই তখন কিন্তু দেশ স্বাধীন হয়নি, অথচ আসতে বলতে মানে কিছু। আসার পরে সবাই মানে যারা কর্মকর্তা তারা বলছে তাহলে ওখানকার দলিলপত্র এটা ওটা নিয়ে আসি, আর বিশেষ করে তখন বিশ্ববিজ্ঞান কেন্দ্র করার জন্য, বিশ্ববিজ্ঞান কেন্দ্র ঠাকুর করার ইচ্ছে, যে পৃথিবীর সব রকম বিজ্ঞানের মানে রিসার্চ করার সুযোগ করার জন্য এখানে তিনি আরম্ভ করেছিলেন। এবং বিল্ডিং করে সেখানে যন্ত্রপাতি এই করে দিয়ে তখন দেশবন্ধু চিত্তরঞ্জন অনেকে দিলেন, তখন আর ইয়েতে বড় বড় লোকেরা তখন যারা দীক্ষার ছিল তারা ঠাকুরকে এই সমস্ত জিনিসপত্র দিতে আরম্ভ করেন, সেরকম রাখা তো যে পরবর্তীকালে লাগবে এইসব যন্ত্রপাতি এটা ওটা বিজ্ঞান চালাতে গেলে সেই ঠাকুর রাখতেন। ওদের ইচ্ছা যে ওই সবগুলো নিয়ে আসি, আর বিশেষ করে দলিলপত্র টত্র যা আছে সম্পত্তির নিয়ে আসি, তারপর দেখা যাবে যখন বাংলাদেশে কম্পেনসেশন যদি কিছু পাওয়া যায়। ঠাকুরকে বলা হলো, ঠাকুর থাক না ওখানে থাক, ঠাকুর কিছু আনতে দিতে না মানে। কিন্তু আমাদের কর্মকর্তা যারা তখনকার দিনে, ঠাকুর তো অন্তর্যামী, সব জানেন সব কিছু, কিন্তু এরা তো সবটা না, তবু ঠাকুরকে না জানায় মানে ওগুলো নিয়ে এসে রেখে দিই। ঠাকুর তো বলে বলুন, কারণ পরবর্তীতে লাগতে পারে, এই কিছু লাগবে। তখনকার দিনে কর্মকর্তারা কয়েকজন ঠিক করলেন যে ওগুলো নিয়ে আসি, এবং কায়দা করে আস্তে 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 তখন আনা যেত। তখন তো রেস্ট্রিকশন হয়নি, এটা ওটা 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 কিছু এনে এখন যে ঠাকুর বাড়ির ওই যে মনোমোহিনী ধাম, যেটা ঠাকুর বাংলার সামনে যেটা মনোমোহিনী ধাম, ওই যে বিল্ডিংটা ভাড়া নিয়েছিল, নিয়ে ওই বিল্ডিংয়ের এইদিকে রুমটা বড় দিকে, তার মধ্যে সব রাখি, বুঝলেন, দলিলপত্র এটা ওটা, আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট মানে তখন আমরা যেত কায়দা করে। আমরা ঠাকুর অন্তর জানে, ঠাকুরের না জানে নিয়ে এসছে, দিয়ে একটা দরজা তালা মেরে রেখে দিচ্ছে। হ্যাঁ, এখন ঠাকুর দেশ স্বাধীন হয়ে গেছে, যেতে তো আর পারেন না, কয়েক বছর চলে আসতে, তারা আস্তে আস্তে সেই বাড়ি ও বাড়ি ভাড়া নিয়ে থাকে, খুব কষ্টের মধ্যে আছে। কারণ তখন সৎসঙ্গে তো ইনকাম নেই, কিছু নেই, কোনো রকম কষ্টে তা দিয়ে চলে সেইটাই। আর ঠাকুর এসে ওই মাঠ ছিল, মাঠের সামনে এসে মাঝে মাঝে বিকালে বসতে বলতে একদিন বলছেন কি, আচ্ছা এই ঘরটা তালা মারা কেন বলতো, তালা দাও কেন? সবাই যে ঠাকুর বলে যদি হয়ে যায় সব এদিকে, ঠাকুর তালা দিয়ে তালাটা খুলে ঠিক আছে ঘরটা, সবাই জানে, কেউ কিছু করে না। জমি ব্যাপার, তাকে ফাঁকি দেওয়া। একদিন ৩৪ মাসের শেষে কি বৈশাখ মাসে প্রথম হবে, ওই ঘরে আগুন লেগে গেছে। কী করে লাগবে জানি না, কেমন করে আগুন লেগেছে। আগুন লাগার পরে তারা চাবিকার কাছে খুঁজে পাচ্ছে না, বুঝলে, এদিকে যায় ওদিকে যায়, এদিকে আগুন লেগে গেছে ভিতরে, দাউ দাউ করে জ্বলছে আগুনে, ডুলিয়েছে পুড়িয়ে টুলাচ্ছে। তারপরে তার তালা টালা ভাঙা হলো। আর ঠিক যখন আগুন লাগিয়েছে ঠাকুর তখন দুপুরে খেয়ে শুয়ে পড়েছে। বড় মা কিন্তু জানেন এগুলো, বড় মা কাউকে বলেছে, ওদের কাউকে বলেনি। তারপরে যে তখনকার জলের অভাব, কুয়োতে জল নেই, দেওঘরে খুব কষ্টকর,
এতে এদিকে জল এখান থেকে দৌড়োদৌড়ি করে লোকের স্তরে ছোটাছুটি করে বালতি দিয়ে জল টল এনে টালা টালা ভাঙতে ভাঙতে ভিতরে যা কিছু সব পুড়ে শেষ, সব পুড়ে গেছে, কিছু নেই, পুড়িয়ে টুড়িয়ে একেবারে। তারপরে অনেক চেষ্টা করেছে দুপুরবেলা কইরা টুরে 3টে সাড়ে 3টের সময় যখন ভেঙেছে দেখলে কিছু নেই পড়েছে, সমস্ত লোকগুলো ওই বালতি টালতি নিয়ে ঠাকুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। ঠাকুর তখন যখন আগুন লেগেছে তখন ঘুমাই পড়ছেন খেয়ে দিয়ে, আর আগুনটা যখন নিভে গেছে তখন বাইরে এসে বসলেন। তখন বড় বউ এরা এদিক দিয়ে হন্তদন্ত হয়ে এদিকে কোথায় যাচ্ছে, এরা কোথায় আসছে, ওই যে বালতি টালতি দড়ি টড়ি সব নিয়ে টিয়ে বড় মা অভিমানের সঙ্গে বলছে উনি আর কিচ্ছুই জানেন না, উনি আর কিচ্ছুই জানেন না। সেই যে আগুনটা লাগলো সেই ঘুমিয়ে পড়লেন, আগুনটা নিভলো, শেষ হলো, সব শেষ হলো, তখন উনি জাগলেন, বুঝলেন? পরম পিতা তাকে জানা মুশকিল, বুঝলেন? বড় মা বলছে নিজেরকে আগুনটা লাগলো তখন ঘুমিয়ে পড়লেন, আর যখন সব শেষ হয়ে গেল তখনই ঠাকুর যেন কিছুই জানেন না। কয়েকদিন যায় যায় এই সময় আর ঠাকুরকে ওই জায়গায় নিয়ে বুঝতে দেয় না, বিকেলে ওই মাঠে যায়, এখানে যায়। তারপরে কিছুদিন করে এখন ওই করটা আবার রিপেয়ার করছে, তখন বলছে কি একদিন ঠাকুর বিকেল করে আমি মাঠে যে বসি দেখি ঠাকুরের ইচ্ছা মাঠে বসছে, ওই ঘরটা টুকটাক করছে, দরজা নতুন লাগাচ্ছে, এই করতে কি কাজ হচ্ছে রে সব জানেন, এই ঘরটা কি কাজ হচ্ছে, বলছে চুনকাম টাম করছে, পুরোনো ঘরটা অনেক একদম খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কারণ ওই ঘরটা যখন প্রথম নেওয়া হয় তখন ওই সব জিনিস রাখি না, রাখার আগে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন প্রমোদ দে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার একবার টিভি হয়েছিল, তো টিভি তখনকার দিনে এক জায়গায় থাকতে না, তো ওই ঘরের দিন কিছুদিন তিনি ছিলেন। তারপরে ওই ঘরটা আর ডিসইনফেকশন করা হয়নি, ওই ঘরের মধ্যে ওই সব জিনিসপত্র রাখিছে, বুঝলেন তো? খুব ভালো করেছে প্রমোদ দা, এই ঘরে তো বেশিদিন ছিলেন, ওনার টিভি লোক, ওটা ভালো করে পড়াশ করবো, খুব ভালো হবে, খুব ভালো। কি বুঝবেন তাকে, তিনি অন্তর্যামী, তাকে ফাঁকি দেওয়া, তাকেই করা, তার ইচ্ছার বাইরে গেলে জানবার ভোগ, আর তার ইচ্ছা পূরণের জন্য যদি হয় তিনি তা পূরণ করে দেন। এই জন্য আপনার 1000 টাকা সে ফাঁকি দিয়ে নিয়ে গেছে ভাই, আপনি বিশ্বাস করে তাকে বলছেন তার জন্য, ধরুন কোথাও সে স্কুলের থেকে সে আপনাকে সে জানেন না কিছু না, যে আপনি ঠাকুরের কাজ করছেন, বিপদে আছে আপনার এই যে করার মালিক তিনি করেন, তিনি দেখেন বিশ্বাস রাখতে হবে তার উপরে। আমরা কেউ কিছু নয়, কেউ কিছু নয়, সব তিনি করেন, তার উপর বিশ্বাস, তিনি নির্ভর করুন, নির্ভয় হোক, যত নির্ভর করবেন নির্ভয় হবে, তিনিই করবেন, তিনি চালাবেন। আমরা কে আমি করার মালিক? কত ঘটনা এক একটা করে মনে পড়ে, আর এক একটা করে, তাই ভাবছি যে যখন সকালে নাম করতে বসি বা কোথাও আমি করি, কত ভেসে আসতে লাগে, একটা করে একটা ঘটনা ভেসে আসতে লাগে। তো আমি এর কিছুদিন পরে, এই যে ঘটনার পরে, তখন আমি বাংলাদেশে এসেছি, বুঝলেন? এসে বাড়িতে গিয়ে মাকে আমার সর্দিকে সর্দিটা হয়েছে একটা বাচ্চা নিয়ে, ওই বাংলাদেশ থেকে এই কলকাতা আসলাম, কলকাতা থেকে দেওঘরে ঠাকুর দর্শন করলাম। তখন তো খুব এই অবস্থায় মা ঠাকুর বাড়ি যাবেন করে ডিমা শাক তুলেছে, বেতের আগা, ঠাকুর পছন্দ করে, বেতাঙ্গ বলে আমাদের, ঠাকুর প্রচুর ভালোবাসতেন বেতাঙ্গ, হয়তো ওকে। আর
এই যে শিম আছে, শিম পাকার পরে সেই শুক্তো বিচি। বিচি দিয়ে ভালো ডাল হয়, ডাল খেতে হয় টেস্টি, এইগুলো সব জোগাড় করছে। আমরা তো ধরুন মা ওই বাংলাদেশ দেশ ভাত স্বাধীন হয়ে গেছে, আসতে হবে কী করে, সেতে মা এগুলো বুকসা বেঁধেছে। আজ দেখো যাবো অনেক দূরে, এটা পাবনা না, দেওঘরে যেতে হবে, এটা ওটা গাড়িতে চেঞ্জ করতে হবে, এই করতে হবে, অনেক কষ্ট হবে, তুমি কী নিয়ে চলো, তুই চল তো দেখি। মা ওটা বেঁধে নিয়েছে। আমি তো রাস্তায় কলকাতায় এসে ফল টল, ঠাকুর ভোগের জন্য ফল টল মিষ্টি যাই আমার মতো আমি নিয়েছি, কারণ আমরা তো স্ট্যান্ডার্ড মানুষ, মা তো স্ট্যান্ডার্ড, মা আমার তো সে দেশি লোক, সেইতে আমি গেছি। তারপরে যে ওখানে ঠাকুর বসে আছেন ওই বড়াল বাংলার বারান্দায়, তখন তো ঘর বাড়িটাই না, ওই বড়াল বারান্দায় বসে আছেন। আমি প্রথম ঢুকেছি, মা পিছনের দিকে ঢোকার সঙ্গে আমাকে দেখলেন, কিন্তু যেই আমার মা ঢুকলেন, মাকে এবার ঢুকলেন, আর মা প্রণাম করছে, ওই টাকায় দেখলাম মা একা। বাবা আমরা পাকিস্তান থেকে, ইস্ট পাকিস্তান এসেছি, কী আনিসিস কী আনিসিস, বলছে যে এই গিমা শাক, এই তোফা মাল, এই বেতন খুব রে বা, যা বড় বউকে দিয়ে, বড় বউকে দিয়ে, হ্যাঁ কি খুশি ঠাকুর। আর আমি যে নিলাম ওই সমস্ত কলকাতায় ফল টল মিষ্টি, হ্যাঁ মুখ দিয়ে দেখা দিল, দেখে মার সেই মা নিজে গিয়ে বড় মাকে দিচ্ছে, বড় কয়েকদিন ধরে ঠাকুর এখানে গেমা শাক খুঁজছিল, সেই গেমা শাক কত কষ্ট করে সেই বাংলাদেশ থেকে কলার পাতা দিয়ে ডেকে টুকে নিয়ে আসছে, দেখ তুই নিয়ে এসছি খুব ভালো খেতে। এখন ভক্তের জিনিস আর আমাদের ইয়ে দেয় অহমিকার জিনিস দেখলাম, আমার মা তো তোর ভক্তটাই তাই। তারপরে ঠাকুর ঘরে কেমন আছিস, কেমন আছে পাড়াটা, তারপর মা সুযোগ বুঝে, ও আমি আবার রেঙ্গুন থেকে এক দাদা কবিরাজ, তিনি এই একটা দাঁতের মাজন তৈরি করেছেন, তার 3টে ফাইল দিলে ঠাকুরের দেওয়ার জন্য। আমি ঠাকুর এই যাই দাঁতের দেখি, হ্যাঁ একটা ধরলে আমার জীবনে একমাত্র ওইকে দিন ঠাকুর আমাকে টাচ করবে। আমি এরকম ধরেছি তো ঠাকুর এক একদম ধরে অ্যাটাক করে দিচ্ছে, ওই ঠাকুরকে টাচ করার সুযোগ আর জীবনে তো প্রণাম করেছি, এরকম ধরেছে, আমি এবার ধরেছি তো এই ফাইলটা একটা একটা নিচ্ছেন, আর নিচের দিয়ে হাত দিয়ে ধরে এটাকে একটা একটা নিচ্ছেন, এই রেখে দে আমার কাজে লাগবে, আমার দাঁতের কাজে লাগবে, ঠাকুর ভক্ত মানুষ পড়াইছে রেঙ্গুন থেকে, সেটা কি কেমন করবে মানুষ কাজে লাগবে, রেখে দিয়ে আমার খুব কাজে লাগবে, দেখি একটা একটা দেখছে, দেখলে মা সুযোগ সুবিধা বুঝে বলছে, বাবা বাংলাদেশ দেশ তো স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের কখন আমাদের মুসলমানরা অ্যাটাক করে কি করে, ভয়তে ভয় থাকি, বাড়িতে 3-4টে মেয়ে আছে, বিবাহযোগ্য, আমার মন ছিল, এক খুঁতো বোন ছিল, অনেক করো আমাদের বাড়িতে থাকে, ওদের নিয়ে চলি, কী করবো, কোথায় চেষ্টা করে সবাই তোরা এইবারে চলে আসবি, মেয়েগুলো বিয়ে দিয়ে এবারে চলে আসবি তোরা, বুঝলেন, এই সব এই থেকে বাবা ওখানে তো এখন বেশ ভাগ হয়ে গেছে, কোথায় খোঁজা করে এত ছেলে পাওয়া তো মুশকিল, এখন এর মধ্যে কী করে চেষ্টা করবে, ঠিক আছে চেষ্টা করবে। মা অটুট বিশ্বাস নিয়ে যাই হোক ওকে আসলাম, 6 মাসের মধ্যে কী বলবো, আমার 4টে বোনের বিয়ে খুব ভালো জায়গায় বিয়ে হয়ে গেল, 6 মাসের মধ্যে, হ্যাঁ হয়ে গেল, যেখানে তো ইয়ে করে সেখানে হয়ে যাচ্ছে, কি অটুট ঠাকুরের কি আশীর্বাদ। 6 মাসের মধ্যে 4টে বোনের, মানে আমার পুত্র বোন, আমার বোন, আর কয়েকজনের ইটেতে এরকম হয়ে বিয়ে, খুব ভালো বিয়ে হলো, মানে ভাবা জানা, যা এতদিন মা চেষ্টা করেও ভালো ছেলে পাচ্ছে না, এই পাচ্ছে না সব, আর ঠাকুরের আশীর্বাদ পাওয়ার পরে তার আশীর্বাদ
বুঝলেন তো, হয়ে গেল অদ্ভুত। এবং আমি অবশ্য তখন দেখবেন চলে গেছি, আমার দাদাও ছিলেন, এদিকে হয়ে গেল বিয়ে টিয়ে খুব কাজে করে। তারপরে বলতো সব চলে আসলে পারে, হ্যাঁ বাড়িতে কয়েক বছর মাত্র ছিল। যাই হোক, তখন আইছিল বলে আমরা এপারে কিছু জোগাড় করতে পারি, সেই ব্যাকরণে থাকার কোনো সুবিধা নেই। আমার সামনে করে কিছুটা জায়গার ব্যবস্থা হলো। আমি থেকে আমার দিদিরা থাকে, আমার পুত্র ভাইরা ওখানে পাশাপাশি জায়গা নিয়ে বাড়ি করে, আর নিউ ব্যারাকপুরে আমার ছোটো ভাই, আমার দাদা ওখানে বললেন, বিভিন্ন জায়গায় আমরা সেটেল হয়ে আস্তে আস্তে হতে সুবিধা হয়ে গেল। তো এই যে তার আশীর্বাদ, আমার কথা হলো তাই, তার আশীর্বাদ আমাদের বর্ষিতই আছে সবসময়, শুধু বিশ্বাস রাখতে হবে যাই তিনি করেন। কারণ অনেকে তো বলবেন যে আপনি তো ডাইরেক্ট ঠাকুরের সঙ্গে ই করছেন, বলে আপনার না, তিনি সবসময় আছেন। কেমন করে আছেন? ওই নামের মধ্যে আছেন। নাম করবেন, নাম করেন, নাম করেন, নামের মধ্যে আছেন। যা কিছু করতে চান নাম করে করবেন, দেখবেন তিনি করবেন, তিনি আছেন। আমরা যেন অঠিট বিশ্বাস রেখে চলি, দেখবেন কোনো চিন্তা করবে না কেউ। কারণ আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি যে তিনি আছেন, এখনও আছেন। আমি তার সঙ্গে সঙ্গ করেছি সুদীর্ঘ 25টা বছর, তো সঙ্গে সুযোগ পেয়েছিলাম। আর এত বছর চলছে, দেখলাম না তিনি আছেন, আগেও যেমন ছিলেন এখন তেমনি আছেন। কেউ বিশ্বাস কী করবেন, হারাবেন না। এই যে আপনি যে বললেন না, আমি যে বললাম না, ও বৃথা যাবে না। 1000 টাকা আপনার নিয়েছে, আপনি 4000 টাকা পেয়ে যাবেন, তাই না? সব কিছু দেন, প্রথমে থেকে বিশ্বাস রাখুন। 1000 না তো, হ্যাঁ 4000 টাকাই দিয়েছিলাম। ওকে 4000 টাকা দিয়েছে? ওরে বাবা, 1000 কেন? কি আমি বুঝতে পারছি না। বাবা, ওর হোটেল খরচ, আচ্ছা আচ্ছা, 3-4 দিন হোটেলে ছিল, তার টোটাল টাইম পেমেন্ট করেছি। ও তাই? এবং যাওয়ার সময় কিছু নিয়েছে, আবার তাকে ছেড়ে দিয়ে এলাম ফ্রিতে, সব টাকা পাঠিয়ে দেবে। না না, 4000ই দিয়েছিল। 4000, তো সেই টাকা পেয়ে গেলেন। হ্যাঁ, তো দেখেন বৃথা যায় না, তিনি করেন, বিশ্বাস রাখেন পরম পিতার কাছে করে যান, করে যান। আমি ব্যাখ্যা করে করতে পারবো না, তার অপার করুণা আপনাদের প্রত্যেকের মধ্যে আছে। একটু ডাকতে হবে তাকে। পরম পিতার রাতুল চরণ আমরা আজকে এখানে প্রার্থনা শেষ করি। জয় গুরু, জয় গুরু। আর কিছু? হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগলো। আজকে আপনার ওই পুরনো দিনের যে ব্রিটিশ আমলের কথা শুনলাম। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেটা জানলাম। এবং আপনি জন্মগ্রহণ করেছিলেন পরাধীন ভারতবর্ষে, সেই ইংরেজ আমলের কিছু জিনিস জানলাম। এবং আবার স্বাধীন ভারতবর্ষ, সেটাও জানলাম। খুব ভালো লাগলো। এবং পরম পিতার যে ঐশী ইচ্ছা এবং তার যে আশীর্বাদ, এবং এই যে আপনার মা, আপনি এত ভালো ভালো জিনিস নিয়ে গেলেন, তাতে কোনো আগ্রহ নেই, রেখে দিয়ে, অথচ আপনার মা ভক্তি ভরে সেই বেদাং শাক, সেই গিমা নিয়ে গেল। ও ঠাকুর চিৎকার করছেন, গিমা খাবো, গিমা খাবো। সে পাহাড়ি এলাকায় গিমা পাচ্ছে না, তিনি সাদরে গ্রহণ করলেন। এবং তার আশীর্বাদে আপনার 4টি বোনের বিয়ে 6 মাসের মধ্যে হয়ে গেল। আবার ইন্ডিয়ায় চলে এলেন বাংলাদেশ ছেড়ে। এই যে আশীর্বাদ, এই যে কথাগুলো, এগুলো তো আমরা কোনো বইতে পাবো না। আর আপনি তো কোনো বই পড়ে বলেন না, সব নিজের অভিজ্ঞতা থেকে বলেন। এই পাওয়া পরম অমূল্য পাওয়া। আমরা মানে উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই। পরম পিতার আতুল চরণে আপনার সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আপনি ভালো থাকুন এবং আরও দীর্ঘদিন আমাদের এইভাবে ইষ্ট প্রসঙ্গ করে আমাদের উজ্জীবিত এবং অনুপ্রাণিত করুন, এই প্রার্থনা এবং আপনাকে প্রণাম জানাই। যারা এতক্ষণ শুনলেন, তাদের সবার সপরিবারে সার্বিক মঙ্গল হোক, এই প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হব, আবার বেশি করে করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব রাহাদাকে নিয়ে এরকম ইষ্ট প্রসঙ্গ করার। সবাই ভালো থাকুন। আর কি বলবেন নাকি? যদি কোনো প্রশ্ন থাকে করে রাখবেন, আমরা সেই টাইম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে, তাহলে রাহাদার মানে বলতে পারেন, অর্থাৎ কমেন্ট করে বলতে পারেন। বা নম্বর যদি চান, তাহলে রাহাদা তো এখন কম শুনতে পান, আমাকে না করে আপনার কাছে। হ্যাঁ, আমাকে করলেও হবে। আমার নম্বরটা জানিয়ে দেব বা বলে দিচ্ছি। আপনি যদি কেউ আমাকে কিছু বলতে চান, তাহলে আমি রাহাদাকে জানাবো। আমার নম্বরটা হচ্ছে, এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9239000388। আবার বলছি 9239
0000388 এই নম্বরে আপনারা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপ আছে লিখে জানাতে পারেন। আমি সেটা রাহাতাকে জানাবো, রাহাতা তার মতো করে তিনি যা জানেন তাই বলবো। হ্যাঁ, যা জানেন তাই বলবেন, তার মতো করে বলবেন। আর আপনারা সবাই শুনবেন, সবাইকে শোনার সুযোগ করে দেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। না আর কি বলবেন? আমি বলছি কি, আমাদের যে প্রশ্ন করবেন অনেক অনেক মানে উল্টো পাল্টা প্রশ্ন করে, সেগুলো আমি বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে ঠাকুর সম্বন্ধে আমার যা জানা আছে আমি তাই বলবো। হ্যাঁ, না ধরুন কার সাংসারিক দুঃখ কষ্টের কথা, এই তো কলিযুগ, সেগুলো থাকবে। এই তো কলিযুগ, সবাই তো চাইবে তার সংসারে তার কষ্ট, তার দুঃখ, তার জ্বালা, তার তাপ, ত্রিতাপ। ঠাকুর সম্বন্ধে উল্টো পাল্টা কথা অনেক সময় বলে তো অনেকে। হ্যাঁ, অনেকে বলে, সেইগুলো আমি বলতে পারবো না, অ্যাভয়েড করে যাবেন। কারণ অ্যাভয়েড করে যাবো। কারণ ঠাকুর সম্বন্ধে মানে নানা রকমের বর্তা সম্পর্কে, ঠাকুর সম্পর্কে নানা রকম কথা। আমি যেগুলো জানি সেইগুলো বলতে পারবো, আমার জানার বাইরে তো আমি বলতে পারবো না। পড়াশোনাকে চেষ্টা করবো, কারণ হয়তো যে জিনিসগুলো আপনারা জানেন না, হয়তো আমার জানা আছে, সেইগুলো আর কি। ঠিক ঠিক, কারণ সবটা তো আর জানবেন কী করে আপনারা, আর সবটা তো আর বইতে তো লেখাও নেই। কারণ আমি যেগুলো যেগুলো দেখেছি বাইকের, সেগুলো কারণ কতটুকু বইতে আছে। আবার যেগুলো বইতে পড়েন আপনারা, দেখেন টেকেন। তবে একটা কথা কি জানেন, ঠাকুরের যে পুঁথি পুস্তক আছে ওগুলো পড়বেন, দেখবেন অনেক জানতে হবে। কারণ আপনারা তো কিছুই জানেন না এই যুগে যারা দেখি। কারণ আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়দা, শ্রী দাদা, বর্তমান আচার্য যে তিনি বড়দা বাবাই বাবু, কি বলে অমিন বাবু, এই যে পাঁচ পুরুষ তো দেখার সুযোগ হয়েছি। দেখছি বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের লোকের বিভিন্ন রকমের চিন্তাধারা বা বলার আছে। তা এখন এই পাঁচ পুরুষ পরে যারা বলবেন তারা তো সত্যি তাই, তারা তো ঠাকুর তো দেখেনই নাই, উপরন্ত যদি শুনে টুনে, তাও বেশিরভাগ শোনা মানে অন্য অন্য লোকের কাছে শোনা, সেটা ভুল ভ্রান্তি শুনতে পারেন। তাই তাই আমি বলবো যেটুকু পারি আমার পরম পিতা সবাই মঙ্গল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।